হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। সকলকে জানাই অনেক অনেক অভিনন্দন এবং শুভেচ্ছা। যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ নিয়ে এসেছি আমাদের কোচিং সেন্টারের তরফ থেকে। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদেরকে প্রত্যেকটা ক্লাস দেওয়া হচ্ছে বিনামূল্যে, এবং তোমাদের অনলাইন ক্লাসগুলোর প্রত্যেকটা সাবজেক্টের ব্যবস্থা রয়েছে এখানে। সবাই কিন্তু সব শিক্ষক শিক্ষিকারা তোমাদের অনলাইনে ক্লাস নিচ্ছে এবং নোটস গুলো দেওয়া হচ্ছে সম্পূর্ণ ফ্রিতে। তাই দেরি না করে খুব তাড়াতাড়ি আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমাদের যোগাযোগ নাম্বার আমি দুটো নাম্বারই দিচ্ছি, 6295916282, আরেকটি নাম্বার 7076398606। এই নাম্বারে খুব তাড়াতাড়ি ফোন করে ফ্রিতে সম্পূর্ণ রেজিস্ট্রেশন রয়েছে তোমাদের ব্যবস্থা। দেরি না করে খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। আজ আমি তোমাদের সামনে আলোচনা করব যে কবিতাটি, সেটা হচ্ছে ক্রন্দনরতা জননীর পাশা, লিখেছেন মৃদুল দাশগুপ্ত। এর আগে আমি তোমাদের আরো যে কবিতাগুলো রয়েছে বইয়ে সেগুলো আলোচনা করেছি। যদি তোমাদের আলোচনাগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পাশে থেকো। অফিসিয়াল চ্যানেলগুলো একটু লাইক সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে রাখলে সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে চলো শুরু করা যাক। ক্রন্দনরতা জননীর পাশা, এই কবিতাটি আমি পাঠ করার আগে তোমাদেরকে বলে দিই যে কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে মৃদুল দাশগুপ্ত এই কবিতাটি লিখেছিলেন। 2006 সালে কৃষকদের জমি সরকার জোর করে কেড়ে নিচ্ছিল, এবং ঠিক সেই সময় কিন্তু আমরা দেখতে পাই জমিদারদের সেখানে প্রতিবাদ করে কৃষকরা, এবং ফলস্বরূপ প্রচুর খুন হয় এবং সরকাররা আক্রমণ করে, তাদের জমিগুলো কেড়ে নেয় এবং বহুজন কৃষকের প্রাণ যায়। এমন পরিস্থিতিতে এই কবিতাটি লেখা হয়েছে। নাম দেওয়া হয়েছে ক্রন্দনরতা জননীর পাশা। ক্রন্দনরতা অর্থাৎ যে কাঁদছে, যে জননী কাঁদছে তার পাশে। মৃদুল দাশগুপ্তের যে কাব্যগ্রন্থ থেকে এই কবিতাটি নেওয়া হয়েছে, উৎস হচ্ছে ধানক্ষেত পুস্তিকা। এই ধানক্ষেত থেকে পুস্তিকা গ্রন্থ থেকে কিন্তু এই কবিতাটি নেওয়া হয়েছে। তাহলে চলো জেনে নিই যে এই কবিতার ভেতরে মৃদুল দাশগুপ্ত কোন বিষয়গুলোকে দেখিয়েছেন। ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি, কেন তবে লেখা, কেন গান গাওয়া, কেন তবে একাকী। কবি বলছে এই আন্দোলনে যেই মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে, সেই মায়ের পাশে যদি আমরা এখন না দাঁড়াই, মানুষ হয়ে যদি মানুষের পাশে গিয়ে না দাঁড়াই প্রয়োজনে, তাহলে আমাদের এই সমস্ত কিছু শিল্প সত্তা তো বেকার, সবকিছুই অচল। কেননা আমরা কোনো না কোনো কাজ করেই তো বেঁচে আছি। কেউ হয়তো ছবি আঁকতে ভালোবাসে, কেউ লেখালেখি করতে ভালোবাসে, কেউ গান করতে ভালোবাসে। তাহলে এই যা কিছু শিল্পকর্ম রয়েছে সবই তো বেকার হয়ে যাবে, সবই বৃথা যদি আমরা নিজের শিল্পসত্তাকে ভালোবাসি কিন্তু মানুষের পাশে গিয়ে না দাঁড়াই, তাহলে সমস্ত শিল্পকর্মই কিন্তু আমাদের বেকার হয়ে যাবে। তাই যেই মা তার সন্তানকে হারিয়ে কাঁদছে তার পাশে গিয়ে আমাদের দাঁড়ানো দরকার। সেই সময় কিন্তু আমাদের মানবতাবোধ, বিবেক জাগ্রত হওয়া দরকার। নিহত ভাইয়ের শবদেহ দেখে নাই যদি হয় ক্রোধ, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ। মৃদুল দাশগুপ্ত বলছে তোমরা যারা সমাজের মানুষ রয়েছো তারা তো সামাজিক রীতিনীতি, ন্যায়বোধ, অন্যায় সমস্ত কিছুই বোঝো। তাহলে যে ভাইটাকে হারিয়ে, নিহত ভাই, ভাই বলে সম্বোধন করা হয়েছে, যেই ভাই প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারিয়েছে, সেই ভাইকে দেখে যদি আমরা শান্ত থাকি, যদি আমরা নীরব থাকি, তাহলে কি আমাদেরকে মানায়? তাহলে আমরা কিসের সমাজের অঙ্গীকার, কিসের সমাজের মানুষ, আর কেনই বা এই সমাজ, আর কিসেরই বা মূল্যবোধ, মানবতাবোধ কোথায়? তাই কবি জিজ্ঞাসা করছে যে সেই ছেলেটা প্রতিবাদ করতে গিয়ে, জমি বাঁচাতে গিয়ে মারা গেছে, যাকে হারিয়ে তার মা বাবা কাঁদছে, তাদের পাশে গিয়ে যদি না দাঁড়াই, তাহলে কিসের মূল্যবোধ, কিসের সমাজ? যেই মেয়ে নিখোঁজ ছিন্ন ভিন্ন জঙ্গলে, তাকে পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে? কবি বলছে যেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না বেশ কিছুদিন ধরে, হঠাৎ করে যখন তাকে পাওয়া গেল ছিন্ন ভিন্ন ছেঁড়া কাপড়ে, রক্তাক্ত অবস্থায় একটা জঙ্গলে, তার দিকে তাকিয়ে কি শুধুমাত্র আমি ভগবানের কাছে বিচার চাইবো যে ভগবান তুমি কিছু করো? আমরা কি কিছু করতে পারবো না? আমাদের কি সে বোন নয়
তাই কবি বলছে, আমি সেটা পারি না। আমি আকাশের দিকে তাকিয়ে সেই মেয়েকে দেখে বিচার চাইতে পারবো না। আমি যা পারি তা কেবল কবিতায় জাগে। কবি বলছে, আমি যেটা পারি সেটা শুধুমাত্র আমি কবিতার মধ্য দিয়ে তুলে ধরবো। আমি তুলে ধরতে পারি বিষয়টাকে। এবং আমার বিবেকটা হচ্ছে বারুদের মতন। যখন কবিরা কোন একটা বিষয়কে অবলম্বন করে কবিতা লেখে, গদ্য লেখে, কোনো প্রবন্ধ লেখে, সেটাকে যখন আমরা পড়ি, সেটা পড়ে কিন্তু আমরা উজ্জীবিত হই এবং বিভিন্ন কাজে আমরা নিজেদেরকে কিন্তু নিয়োগ করি। ঠিক সেরকম ভাবে কবি বলছে যে আমি পারি আমার বিবেকটাকে তোমাদের সামনে তুলে ধরতে বারুদ রূপে। আর যখন তোমরা সেটা পড়ে কাজ করবে, তখন সেটা সেই বারুদটা বিস্ফোরক হবে, অর্থাৎ সেই বারুদটা ফাটবে। তাই আমি যেটা পারি, আমি শুধু পারি কবিতায় আমার বিবেকটাকে তুলে ধরতে বারুদ রূপে, বিস্ফোরণের আগে। তাহলে বিস্ফোরণটা কখন হবে? যখন আমরা কবিতাটা পড়বো এবং আমরাও চাইবো যে না, আমরাও সমাজের জন্য কিছু করি, আমরাও সেই ছেলে মেয়েটার জন্য কিছু করি। আজকে তার বোনের সঙ্গে, তার ভাইয়ের সঙ্গে এটা হয়েছে, পরবর্তীতে আমাদের ঘরের ছেলে মেয়ের সাথেও এটা হতে পারে। তাই কবি বলছে যে যতক্ষণ না আমি এই বিষয়টাকে আমার বিবেকটাকে তুলে ধরছি বারুদ রূপে, সেটা ততক্ষণ পর্যন্ত বিস্ফোরক হবে না, যতক্ষণ না পর্যন্ত মানুষ সেটাকে পড়বে এবং পড়ে প্রতিবাদ করবে। প্রতিবাদ করার পরই কিন্তু আমার সেই বিবেকরূপী বারুদটা বিস্ফোরক হবে। খুব সুন্দরভাবে কবি তুলে ধরেছেন এই কবিতাটিকে আমাদের সামনে। আশা করি তোমাদের এই ছোট্ট কবিতাটি শুনে ভালো লাগলো। যদি আমার ক্লাস তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থেকো এবং আমাদের অফিসিয়াল চ্যানেলগুলি সাবস্ক্রাইব করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো, আজ এত পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তীতে আরো একটি নতুন ভিডিও নিয়ে, নতুন একটি ক্লাস নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলকে ভালোবেসে আমাদের সাথে থাকো। ধন্যবাদ।